সাবেক আইজিপি শহীদুল হক, শাহাদ ও মামুন 8 দিনের রিমান্ডে। শেখ হাসিনা ও সহযোগীদের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা। স্বৈরাচারে দোসরদের বাদ দিয়ে দুদক পুনর্গঠনের দাবি বিএনপির। জনরোষের আগেই নির্বাচন কমিশনের পদত্যাগের আহ্বান। বন্যা দুর্গত এলাকায় ভোগান্তি চরমে। মৎস্য, কৃষি ও যোগাযোগের ব্যাপক ক্ষয়ক্ষতি। চলছে সরকারি বেসরকারি ত্রাণ কার্যক্রম। থামছে না অভিবাসন প্রত্যাশীদের প্রাণহানি। যুক্তরাজ্যের পথে ইংলিশ চ্যানেলের নৌকাডুবিতে 12 জনের মৃত্যু, উদ্ধার অন্তত 52। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে রাতে 2 ধাপে দেশে ফিরছে বাংলাদেশ দল। সিরিজ জয়কে অবিশ্বাস্য বলছেন না সাবেকরা। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। আলাদা হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হকের 7 দিন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির পাঠানো হয় 8 দিনের রিমান্ডে। এদিকে দুপুর পর্যন্ত শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আরও 2টি হত্যা মামলা হয়েছে। এই সময় মামলা তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দেন আদালত। শাহিদুজ্জামান সাকিবকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক আইজিপি একেএম শহীদুল হক এবং মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলায় আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে পুলিশ। বুধবার সকাল 6:45টায় ঢাকার সিএমএম আদালতে 10 দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে শহীদুল হককে 7 দিন এবং আবদুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এই মামলায় প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সদ্য যিনি আইজিপি ছিলেন আবদুল্লাহ আল মামুন, তাকে আরেকটি হত্যা মামলায়, এটা হলো মোহাম্মদপুর থানা একটা হত্যা মামলায় তাকে আদালতে আনা হয়। এছাড়া হাজারীবাগ থানার অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ছাত্র জনতাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেওয়ার একটি মামলা হয়। যে লাশগুলো পড়েছিল সেই লাশগুলোকে সে ভ্যানে উঠিয়ে নিয়ে সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল খুব নির্মম ভাবে। এই নির্মম নিষ্ঠুর ব্যক্তিটাকে আজকে আদালতে উপস্থাপিত করা হয়। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ছাত্র জনতার আন্দোলন দমনে চালানো গণহত্যার অভিযোগে একের পর এক মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোদ্ধাদের বিরুদ্ধে। 24 জুলাই রাজধানীর রামপুরায় রিকশা চালক আমির হোসেন হত্যার ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 24 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। মামলাটি তদন্ত করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া উত্তরা পশ্চিম থানায় শেখ হাসিনা সহ 56 জন আসামির বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা করেছে স্বজনরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানী গুলশান 1-এ ডায়মন্ড ওয়ার্ল্ডের শোরুম ঘিরে ফেলে র্যাব 1-এর একটি দল। পরে সেখান থেকে বাড্ডার হৃদয় হত্যা মামলা সহ অর্থ পাচারের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে গ্রেফতার করা হয়। দিলীপ কুমারের বিরুদ্ধে বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আমদানির নামে জালিয়াতির অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে 40 কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। জনরোষে পড়ার আগেই নির্বাচন কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। আজকেও তারা বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মধ্যে, যারা আমি আর ড্যামিং নির্বাচন করেছে এবং যারা একসময় দিনের ভোট রাতে করেছে, একসময় বিনা ভোটে এমপি উপহার দিয়েছে। এই 3টা নির্বাচন কমিশন তো আমরা এরকমই দেখেছি। এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে
এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় বরিশাল নগরী। এ ঘটনায় সাংবাদিক, বাস চালক ও শিক্ষার্থী সহ কমপক্ষে 25 জন আহত হয়। মঙ্গলবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, গেল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জমি সংক্রান্ত ঝামেলা নিয়ে বিএম কলেজের শিক্ষার্থীদের জানায়। এ নিয়ে বলতে গেলে তাদের উপর হামলা চালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। এর জেরে মঙ্গলবার রাতে চাঁদাবাজির অভিযোগ দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করে নগরীর বটতলা পুলিশ ফাঁড়িতে নিয়ে যায় বিএম কলেজের শিক্ষার্থীরা। এই সময় আটককৃতদের ছাড়িয়ে আনতে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ বাঁধে। এতে ভাঙচুর করা হয় বিশ্ববিদ্যালয়ের একটি বাস। পরে নতুন বাজার, নথুল্লাবাদ, আমিরকুটির সহ কয়েকটি স্থানে দফায় দফায় সংঘর্ষে জড়ায় তারা। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালের আয়া থেকে শত কোটি টাকার মালিক ঠাকুরগাঁওয়ের মুক্তা রায়। স্থানীয় সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের সঙ্গে সুসম্পর্কই ছিল মুক্তার জাদুর চেরাগ। হয়ে ওঠেন নিয়োগ, টেন্ডার ও দখল বাণিজ্যের রানী। গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান, মিল কারখানা। তার অপকর্মের বিরুদ্ধে মুখ খুললেই করা হতো হয়রানি, নির্যাতন। সহকর্মী শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আপনব্য। স্বামীর মৃত্যুর পর অসহায়ত্ব ঘোচাতে 2010 সালে ঠাকুরগাঁয়ের সিভিল সার্জন অফিসে 5000 টাকা বেতনে আয়ার চাকরি নেন মুক্তা রানী রায়। সে সময় ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন। তার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলেন মুক্তা। পরিচিতি পান রমেশের কথিত দ্বিতীয় স্ত্রী মুক্তা সেন নামে। এরপর শুরু হয় মুক্তা সেনের দৌরাত্ম্য। 2014 সালে আয়ার চাকরি ছেড়ে শুরু করেন ওই হাসপাতালের কেনাকাটা, খাবারের ঠিকাদারি ও আউটসোর্সিং এ নিয়োগ বাণিজ্য। বিভিন্ন তদবিরের কথা বলে টাকা আত্মসাৎ শুরু করেন দুহাতে। দখল করেন অন্যের জমি ও মিল কারখানা, যা পরিচালনা করত তারই স্বজনরা। তারা ঠিকাদারি, নিয়োগ বাণিজ্য, খাদ্য সরবরাহ, ওষুধ সরবরাহের কাজ নিয়ে একচেটিয়া তারা কর্তৃত্ব গ্রহণ করে। 5000 টাকা বেতনের আয়ার এখন ঢাকায় 2টি ফ্ল্যাট, ঠাকুরগাঁও পৌর শহরে দোতলা বাড়ি, শান্তিনগরে 2 স্থানে 5 শতক করে জমি, পুরাতন বাস স্ট্যান্ড এলাকার এলএসডি গোডাউনের পাশে 10 শতক জমি, পঞ্চগড় ঠাকুরগাঁও মহাসড়কের পাশে চাইনিজ রেস্টুরেন্ট। বাড়ি রয়েছে 5 তলা ফাউন্ডেশন, দোতলা কমপ্লিট করা আছে, ওখানে সাথে একটা জমিও আছে। উপজেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নের বাদুপাড়ায় আছে বাড়ি, জমি ও সয়াবিন তেলের কারখানা। চণ্ডীপুরে জমিসহ বাড়ি, মিল ও চাতাল। আবাদি জমি রয়েছে 20 বিঘা। সদরের গড়িয়া বাস স্ট্যান্ডে 8 শতক জমির উপরে বাড়ি। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে একাধিক শেয়ার। নওগাঁয় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের অটো রাইস মিল কয়েক কোটি টাকায় কিনে নিয়েছেন মুক্তা। তবে কিভাবে সম্পদের পাহাড় গড়লেন তা জানেন না স্বজনরাও। অর্থের দিক দিয়ে আমি সেটা বলতে পারবো না যে কিভাবে তার অর্থ হয়েছে না হয়েছে, এটা আমি বলতে পারবো না। চলতি বছরে মুক্তার 2 ছেলে তুর্য ও মাধুর্য এন্টারপ্রাইজ নামে পূবালী ব্যাংকের হিসাব নম্বরে লেনদেন হয়েছে 20,38,02,099 টাকা। রমেশ চন্দ্র সেন আটকের পরদিন সব টাকা তুলে নেয় বর্তমানে রয়েছে 6,417 টাকা। এছাড়া জনতা, অগ্রণী ও সোনালী ব্যাংকেও তাদের হিসাবে 2 বছরে লেনদেন হয়েছে প্রায় 50 কোটি টাকা। শুধু নিজেই নয়, ভাইদের রাজনীতিতে নাম লিখিয়ে করে দিয়েছেন ঠিকাদারি ও ব্যবসা প্রতিষ্ঠান। ভাতিজা ভাতিজিদের বাগিয়ে দিয়েছেন সরকারি চাকরি। আয়া থেকে কোটিপতি বনে যাওয়া মুক্তার সম্পদের বিষয়ে তদন্তের মাধ্যমে জব্দ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারের সচিবদের সঙ্গে আবারও বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে অংশ নেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এর আগে গেল 8 আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এ নিয়ে দ্বিতীয়বার সচিবদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। জানা গেছে, সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরেও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশে প্রশাসনিক কাজগুলো কিভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায় এ নিয়ে আলোচনার কথা রয়েছে।
রাজশাহী অঞ্চলে একসময় বড় শিল্প কারখানা গড়ে উঠেছিল। নানা সংকটে সেগুলো এখন ধুঁকছে। কিন্তু কাঁচামাল ও কম মূল্যে শ্রমিক পাওয়ার সুযোগ থাকলেও গেল 5 দশকে এখানে গড়ে ওঠেনি শিল্প কারখানা। এজন্য যোগাযোগ অবকাঠামোর অভাবকে দায়ী করছেন উদ্যোক্তারা। কাজী শাহেদের প্রতিবেদন। পাটকল, চিনিকল, টেক্সটাইল, রেশম সবই ছিল রাজশাহীর। এখনো এসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আছে, এরই মধ্যে বন্ধ হয়ে গেছে পাটকল, অন্যগুলোও চলছে ধুকে ধুকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, ক্ষুদ্র উদ্যোক্তারা প্রতি বছর 5 থেকে 6 কোটি ডলারের পণ্য রপ্তানি করলেও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বন্ধ হচ্ছে। যোগাযোগ অবকাঠামো না থাকায় গড়ে উঠছে না নতুন শিল্প। যোগাযোগ অবস্থা এখানে শুধুমাত্র একমাত্র রোড ছাড়া অন্য কোনো সেক্টরে যোগাযোগের কোনো সুযোগ এখনো পর্যন্ত হয়নি। বিশেষ করে ট্রেনে হয়নি, আকাশপথে হয়নি, পানিপথে তো হয়নি। কর্মসংস্থান বাড়াতে প্রতি বছর সরকারের কাছে প্রস্তাবনা পাঠান ব্যবসায়ীরা, কিন্তু আমলে নিয়ে নেই কোনো পরিকল্পনা। নতুন শিল্প কারখানা নয়, আগেরগুলোই চালুর দাবি এই ব্যবসায়ী নেতার। আমরা চাই এই অঞ্চলে যেহেতু ভারী শিল্প নাই, সেহেতু এই যে রাষ্ট্রীয়ত্ব যে 4টা শিল্প আছে, টেক্সটাইল মিল আছে, সুগার মিল আছে, সেরিকালচার আছে, আমাদের জুট মিল আছে, এই মিলগুলান যদি চালু করতে পারি তাহলে এই অঞ্চলে যে কর্মসংস্থানের যে একটা ঘাটতি সেটা কিন্তু অনেক অংশে পূরণ হবে। দৃশ্যমান কিছু উন্নয়ন হলেও দীর্ঘ সময় কর্মসংস্থান বাড়াতে কোনো উদ্যোগ নেই রাষ্ট্রের। ফলে রাজশাহীতে বাড়ছে বেকারত্ব। নতুন কিছু প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরি হলেও তা অপরিকল্পিত। উন্নয়নের পাশাপাশি যদি কর্মসংস্থান না হয় তাহলে এই উন্নয়ন বৃথা বলে আমি মনে করি। কারণ শিক্ষিত অশিক্ষিত যে হারে বেকার সমস্যা মনে করেন হচ্ছে, বেকাররা আজ হতাশ, এবং এই হতাশার কারণে কিন্তু অনেক অসামাজিক কর্মকাণ্ড হচ্ছে। আগে যে শিল্প কারখানাগুলো ছিল সেটা যেমন বন্ধ হয়ে গেছে, ওটাকে ধরে রাখা যায় না। অন্যদিকে দেখেন এই যে হাইটেক পার্কের মতো প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, কিন্তু হাইটেক পার্কের প্রতিষ্ঠানটা কিন্তু যথোপযুক্ত ব্যবহার না করার ফলে কিন্তু সেটাও কিন্তু ভেস্তে যাচ্ছে। তো এইটা আমার কাছে মনে হয় যে বেকারত্বের অন্যতম একটা কারণ। অন্যদিকে এই যে হাইটেক পার্ক সব বিভিন্ন যে প্রতিষ্ঠান গড়ে তোলা হলো, এটা কেন করা হলো সেটা কিন্তু সুস্পষ্ট পরিকল্পনার অভাব বলে আমার কাছে মনে হয়। ব্যবসায়ী নেতারা বলছেন, রাজশাহীতে কৃষি নির্ভর শিল্পের কাঁচামাল ও দক্ষ জনবল সহজলভ্য। রাষ্ট্রের পরিকল্পিত সহযোগিতা পেলে এসব বন্ধ শিল্প কারখানার চাকা ঘুরবে আবারও। সেই সঙ্গে গড়ে উঠতে পারে নতুন শিল্প। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. দর্শক দেখছেন সংবাদ দুপুর। কুষ্টিয়া স্কুল থেকে মিম নামের 9ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই সময় ওই শিক্ষার্থীকে বাঁচাতে শিক্ষকরা এগিয়ে এলে তাদের উপরও হামলা করে অপহরণকারীরা। এমনকি উল্টো শিক্ষকদের নামে থানায় মিথ্যা অভিযোগ করেছে তারা। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষক শিক্ষার্থীরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার মিরপুর উপজেলার সন্ধ্য মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী মিম খাতুন গত 27 আগস্ট স্কুল থেকে তাকে অপহরণের চেষ্টা করে মুস্তাফিজুর রহমান দীপু নামে এক বখাটে ও তার সহযোগীরা। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসলে তাদের উপরেও হামলা করে অপহরণকারীরা। এমনকি উল্টো হেনস্থা করতে ওই স্কুলের শিক্ষক ও কর্মচারীদের নামে দেয়া হয় থানায় মিথ্যা অভিযোগ। এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। সেই ছেলেটার নাম হচ্ছে দীপু। ওই ছেলেটা আমাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এখন আমি চিল্লাই, আমাদের অভিভাবক স্যাররা সবাই এসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে ছাত্রদের ওপরে আসে হামলা করতে। আমাকে ক্লাসরুম থেকে আবার লোকজন সাথে করে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্যারদের ওকে হুমকি জানায়। ভয় ভীতু দেখাচ্ছে আমার 3জন টিচারকে, সিনিয়র টিচারকে, এবং তাদেরও কল রেকর্ড আছে, তারাও এটা দিতে পারবে। কেন আমাদের এইরকম হয়রানি, এরকম মিথ্যা ভয় এসব কেন দেখাচ্ছে? এদিকে এমন ঘটনার বিচার চেয়ে দোষীদের আইনের আওতায় আনতে স্কুল প্রাঙ্গণে মানববন্ধনও করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। আমাদের আজকে আমাদের বান্ধবীদের উপর এরকম জোর জবরদস্তি করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো আমরা তো সবাই স্কুলের স্টুডেন্ট, আমাদের উপরেও তো একদিন হতে পারে এরকম। কেন আমরা স্কুলে নিরাপদ নই? কেন আমাদের স্যারদেরকে তারা হুমকি দিয়ে যাবে? অপহরণ করার চেষ্টা করছিল এবং আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেছে। কেন করা হয়েছে? আমরা কি সুষ্ঠু বিচার পাবো না? আমাদের অবশ্যই সুষ্ঠু বিচার লাগবে। আমাদের এদের সকলের বিচার চাই। আর আমাদের টিচারদের বিরুদ্ধে কেন এই অভিযোগ দায়ী করা হলো? এর মিথ্যা মামলার এই
বিচার আমরা চাই। আর এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরাও। সন্তানদের নিরাপত্তা চাই তারা। সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি, কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই। স্কুলে আসলে বাইরের ছেলেপেলে এসে এই যে হাত ধরি টানাটানি এটা করতে চায়। স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ এইগুলোর মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে। লেখাপড়া করে যদি নিরাপদ না থাকে, যদি এই নিরাপদ ঠেকাতে যায় মাস্টাররা যদি কেস ফ্যাসাদ অন্য কিছু জ্বালাতন করে, তাহলে কিভাবে বাচ্চাদের স্কুলে দেব? আমরা নিরাপদ চাই, বিচার চাই। শিক্ষক শিক্ষার্থীদের নিরাপত্তায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। আন্তর্জাতিক প্রসঙ্গ। থামছে না অবৈধ অভিবাসীদের স্রোত, থামছে না প্রাণহানি। এবার যুক্তরাজ্য যাওয়ার পথে ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে 12 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 52 জনকে। স্থানীয় সময় মঙ্গলবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নৌকা ডুবিতে এখনও অনেকে নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে অভিযান চলছে। সমুদ্রপথে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ফ্রান্স থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করেন। অনেকে সফল হন, বেশিরভাগ মানুষকে বরণ করতে হয় নির্মম পরিণতি। কলকাতার আরজিকর কাণ্ডে ব্যাপক বিক্ষোভের মধ্যে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চেয়ে বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে রাজ্য সরকার। তৃণমূলের পেশ করা বিলে বিজেপির সম্মতি জানালেও আলোচনার সময় ব্যাপক হট্টগোল বাধে বিধানসভা কক্ষে। এদিকে নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন মমতা। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশির হোসেন। কলকাতায় চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের আজ এবার এসে পড়ল বিধানসভাতেও। মঙ্গলবার ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল পেশ করে রাজ্য সরকার। তৃণমূল সরকারের আনা বিলে বিজেপি সম্মতি জানালেও আলোচনার সময় বাধে তুমুল হট্টগোল। বিলের বেশ কিছু সংশোধনী চেয়ে বিধানসভায় আর্জি জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংশোধনী খারিজ হওয়ায় দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগানে বিক্ষোভ শুরু করে শুভেন্দু সহ বিজেপি নেতারা। মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা কক্ষ। এক পর্যায়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাদের থামানোর জন্য ধমক দিতে বাধ্য হন। সরকার এই বিপুল জনবিক্ষোভ, গণরোষ, ঘৃণা, ক্রোধ, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, এই জায়গা থেকে ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। নারীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জাতীয় লজ্জা হিসেবে আখ্যায়িত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে তার পদত্যাগের দাবি জানান তিনি। 12 ঘন্টা ডিউটি করবে, যদি এমার্জেন্সি থাকে তার ডিউটি ডাক্তার বাড়াবে। প্রধানমন্ত্রী, আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি। পাশ হওয়া এই বিল নিয়ে তুমুল সমালোচনা করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সমস্ত অপরাধীদের বিরুদ্ধেই আমরা শাস্তি চাইছি, একজনের বিরুদ্ধে তো নয়। 12 ঘন্টার পরে কি তাহলে আমরা বাড়ি থেকে বেরোবো না? বা কোন 12 ঘন্টা এটা কি সকাল 6টা থেকে 6টা, নাকি সকাল 10টা থেকে রাত্রি 10টা, না দুপুর 2টো থেকে রাত্রি 2টো? ধর্ষণ বিরোধী বিল নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই কর্মক্ষেত্রের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহত চিকিৎসকের মা-বাবা। তাদের দাবি, আগে নিরাপত্তা নিশ্চিত করুন, পরে বিল পাশ করুন। আগে তো নিরাপত্তা দিতে হবে, পরে তো আসবে ওটা যে ধর্ষণের ফাঁসি বা আগে তো তাদের সুরক্ষা, কাজের জায়গায় সুরক্ষা আগে। বিধানসভায় পাশ হওয়া বিলটি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোসের কাছে পাঠানো হয়েছে স্বাক্ষর ও অনুমতির জন্য। আইন অনুযায়ী রাজ্যপাল ওই বিলে সম্মতি দিলে তবেই সেটা দিল্লিতে রাষ্ট্রপতির কাছে পৌঁছাবে এবং রাষ্ট্রপতির সম্মতির পরে বিলটি পরিণত হবে রাজ্য আইন হিসেবে। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় মোটেও অবিশ্বাস্য নয়, বাংলাদেশের কাছে এমন পারফরমেন্স প্রত্যাশিত, এমনটাই বলছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি ও তুষার ইমরান। তাদের মতে পুরো সিরিজ জুড়ে 3 বিভাগে দলগত পারফরমেন্সে পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রিফাত আঞ্জুমের রিপোর্ট।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ইতিহাস গড়েছে বাংলাদেশ। 2 ম্যাচের টেস্ট সিরিজে যে ধরনের ক্রিকেট খেলেছে বাংলাদেশ, তাতে মনে হয়েছে টেস্ট জয়টা যেন টাইগারদের প্রত্যাশিত ছিল। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগেই বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। একটা ইনিংসে ব্যাট করতে নেমে 26 রান তুলতেই 6 উইকেট হারিয়ে ফেলা, এরপর সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত 6 উইকেটে ম্যাচ জেতা, কিংবা একটা দল আগে ব্যাট করে প্রথম ইনিংসে 450 করেছে, সেই ম্যাচে লিড নিয়ে অনায়াসেই 10 উইকেটে জেতা তো আর মুখের কথা নয়। বাংলাদেশ এই কাজটা করে দেখিয়েছে খুব সহজেই। যদিও এমন দুটো জয়কে কোনোভাবেই অবিশ্বাস্য বলতে চাইছেন না জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন ওপি। তিনি মনে করেন টাইগারদের এমন পারফরমেন্স প্রত্যাশিত। অবিশ্বাস্য না, এই কারণেই বলছি যে প্রত্যাশিতই ছিল, এবং প্রত্যাশিতটা তখনই হয়েছে আমার কাছে মনে হয় যে প্রথম টেস্ট ম্যাচটা আমরা যখন 10 উইকেট জয়লাভ করি, স্বাভাবিক এটা প্রত্যাশিত থাকে না। আমাদের ক্রিকেটাররা যে ধরনের ক্রিকেট খেলেছে, একাধারে আমার কাছে মনে হয় না ব্যাটসম্যান এবং বোলাররা এই ধরনের সম্মিলিতভাবে পারফরমেন্স অন্য কোনো টেস্ট ম্যাচে ছিল না, বিধায় আমরা কখনো জিততে পারিনি। জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার তুষার ইমরানও বলছেন বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়টা প্রত্যাশিত। টাইগারদের দলগত পারফরমেন্সের সমন্বয়ে এসেছে এমন সাফল্য। স্পোর্টিং উইকেটে বাংলাদেশ যে ভালো করতে পারে সেটাও বুঝিয়ে দিয়েছে লিটন মিরাজরা। 3টা ডিপার্টমেন্টে আমরা ডমিনেট করেছি, লাইক ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, অসাধারণ। এখান থেকে অন্যান্য সময় আমরা দেখেছিলাম যে হয়তো আমরা কামব্যাক করতে পারি না, বাট এই সিরিজটাতে আমরা টোটালি ভিন্ন একটা বাংলাদেশ টিমকে দেখেছি আর কি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার ভারতে চ্যালেঞ্জ দিতে প্রস্তুত শান্তর দল। আর এই সিরিজটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন সাবেক এই 2 ক্রিকেটার। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ দুপুর। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।